এটা দিন শুরু হচ্ছে না, দিন শেষ হচ্ছে। নমস্কার, আজ 4 জুন 2026। বেলা শেষে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে, অর্থাৎ আমার এই দিনপঞ্জিতে। আজকে সারাদিন অফিসের কাজে বেশ খানিকটা ব্যস্তই ছিলাম, সেই জন্য আপনাদের জন্য কিছু সংরক্ষিত করে রাখতে পারিনি, এই জন্য আমাকে ক্ষমা করবেন। আপনাদের সঙ্গে আজকে কিছু জরুরি কথা বলার আছে, সেটা চলুন একবার সেরে নেওয়া যাক। কলকাতায় তাপপ্রবাহ বা যে গুমোট আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটা আজকেও অব্যাহত ছিল, অর্থাৎ স্বস্তির কোনো চিহ্ন দেখলাম না। আমার ছাদ বাগানের গাছগুলো একই রকম আছে। আজকে ইচ্ছে আছে একটু জল ছিটিয়ে ওদেরকে একটু সজীব করার। নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব বিশ্বস্তভাবেই নিজের যত্ন নিচ্ছেন। আজ যথারীতি আমি সারাদিন অফিসের কাজে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। প্রচণ্ড বললেও ভুল হবে, মানে এতটাই ব্যস্ত ছিলাম যে দুপুরবেলা খানিকক্ষণের জন্য একটা লাঞ্চ ব্রেক, তারপরে আবার একটানা কাজ, এবং তারপর ওই আধ ঘন্টার জন্য ছাদে গেছিলাম একটুখানি খোলা হাওয়ায় নিজের মাথা বলুন না মগজ বলুন যাই বলুন, সেটাকে একটুখানি তার জ্বরটাকে একটুখানি ছাড়ানোর জন্য। তো আজকে জানেন একটা মজার কাণ্ড ঘটেছে, সেটা হচ্ছে যে আমার এক কলিগ যে ভুবনেশ্বরে থাকে, ও আমাকে আজকে বলছে যে স্যার এখন টিভি খুললেই কিন্তু সবসময় বাংলা নিউজই দেখাচ্ছে। আমি বললাম কীরকম, তোমাদের স্টেটের নিউজ কিছু তোমরা পাচ্ছ না? তখন বললো না স্যার, সমস্ত নিউজ চ্যানেলগুলো শুধুমাত্র বাংলার নিউজ দেখাচ্ছে, এবং শুধুমাত্র এরাই দেখাচ্ছে যে এতকাল ধরে বাঙালিরা শুধু চুরিই করে এসছে। আই বললাম হোয়াট ননসেন্স ইউ আর টকিং অ্যাবাউট, সব বাঙালি চোর? তো না স্যার, একটা গভর্নমেন্টের যদি একটা ইনস্টিটিউশন বলুন বা গভর্নমেন্ট বলুন, যেটাই বলুন, যে আপনাদের শাসন ব্যবস্থায় যে এই ধরনের একটা অরাজকতা চলছিল, সেটা আপনারা বছরের পর বছর, দীর্ঘ 15 বছর ধরে আপনারা টলারেট করে এসছেন। তো কোন গ্রাউন্ডে আপনারা টলারেট করে এসছেন যদি সেখান থেকে আপনি বেনিফিটেড না হবেন? কথাটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, কথাটার মধ্যে কিন্তু একটা যুক্তি আছে। অর্থাৎ একটা জিনিস চিন্তা করুন, যে এই যে সরকার, যেটাকে কিছুদিন আগে আমরা বিদায় করলাম, সেই সরকার বাঙালি হিসেবে আমাদের বিশ্বাসযোগ্যতাটাকে ঠিক কোথায় নামিয়ে নিয়ে এসছে। অর্থাৎ সারা ভারতবর্ষে আজকে যে প্রত্যেক দিন যে ধরপাকড় চলছে, যে শোধনযজ্ঞ চলছে সারা পশ্চিমবাংলা জুড়ে, সেই শোধনযজ্ঞের নিউজ প্রত্যেকটা চ্যানেলে দেখানো হচ্ছে, এবং সমস্ত লোক কিন্তু এটা ভেবেই পাচ্ছেন না যে কোন যুক্তিতে বাঙালির মতন একটা জাতি, একটা প্রগতিশীল জাতি, যারা কি করে এই সরকারকে দিনের পর দিন ধরে সহ্য করে এলো। আজকে একটা অদ্ভুত খবর শুনলাম, সেটা হচ্ছে যে আমাদের নবনির্বাচিত একজন বিধায়ক শ্রী হুমায়ুন কবির, তিনি 2টো কেন্দ্র থেকে জিতেছেন। তিনি একটা কেন্দ্র আমাদের বিদায়ী মুখ্যমন্ত্রীর জন্য ছেড়ে দিতে চান। তিনি চান যে মমতা ব্যানার্জির মতন একজন কুশলী রাজনৈতিক ব্যক্তিত্ব এই বিধানসভায় থাকাটা অত্যন্ত জরুরি। আমার তো মনে হয় যে মমতা ব্যানার্জির মতন একজন ব্যক্তিত্ব, যার কিনা পাড়ায় ছোটদের সরস্বতী পুজোর সভাপতিত্ব করারও কোনো যোগ্যতা নেই, তিনি যদি পাড়ার বাচ্চাদের সরস্বতী পুজোর কোনো পুজো কমিটির সদস্য মানে সভাপতিত্ব করেন, তাহলে সেই বাচ্চাদের উনি চুরি করাই শেখাবেন, চুরি করা, দুর্নীতি করা, উনি এগুলোই শেখাবেন, ওর বাইরে উনি কিচ্ছু শেখাতে পারবেন না। সুতরাং এই বিধানসভায় মমতা ব্যানার্জিকে দরকার নেই, এটা আমি আজকে জোর গলায় বলতে পারি। আমার শুনে শুধু ব্যাপারটা খারাপ লেগেছে তাই নয়, বাঙালি জাতি হিসেবে মাথাটা হেট হয়ে গেছে। অর্থাৎ কিনা যে বাঙালি জাতি হিসেবে আমরা এককালে এক সময় নিজেদেরকে এক ভারতবর্ষের অগ্রগণ্য ভাবতাম, আমরা যেটা বলতাম, মানে যেটা এটা প্রচলিতই হয়ে গেছিল যে আজকে বাংলা যা ভাবে সমস্ত ভারতবর্ষ সেটা আগামীকাল ভাববে। সেই বাঙালিদের বিগত সরকার আমার কোথায় নামিয়ে নিয়ে এসছে, বাঙালিদের বিশ্বাসযোগ্যতা কোথায় নেমে গেছে। আজকেও যথারীতি সেই একই টিভি খুললেই সেই এক ধরপাকড়, খাটের তলা থেকে নেতাদের ধরে আনা হচ্ছে। একজন বিধানসভা পুর নিগমের যে চেয়ারম্যান বা মেয়র যাই বলুন, তিনি ছিলেন শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী,
তিনি আজ পদত্যাগ করেছেন, এবং তিনি পদত্যাগ করেছেন তার ব্যক্তিগত কারণে, যিনি যেটা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। সেই সঙ্গে তিনি কাঁদতে কাঁদতে এটাও বলেছেন যে তাকে কাজ করতে দেওয়া হচ্ছিল না, তিনি মানুষের প্রতি দায়বদ্ধ। তিনি এতটাই দায়বদ্ধ যে তার নামে বেনামে সম্পত্তির কোনো সীমা পরিসীমা নেই। আমাদের নবনির্বাচিত যিনি বিধায়ক, তিনি অন্তত জানিয়েছেন যে আমরা এমন কিছু তার স্থাবর অস্থাবর সম্পত্তির ব্যাপারে জানতে পেরেছি, সেই জন্য তিনি কিছুটা হলেও মুখ লুকোতে চাইছেন। এটা যেমন একদিকে সত্যি, তেমনি আরেকদিকে আরেকটা জিনিসও আমি চাইবো যে এখন বিধানসভার যে পরিস্থিতি, অর্থাৎ তৃণমূল কংগ্রেস ভেঙে যে বিক্ষুব্ধ বিধায়করা একটা নতুন মঞ্চ তৈরি করেছেন এবং দাবি করছেন তারাই আসল তৃণমূল, এদের সঙ্গে কিন্তু আমাদের নবনির্বাচিত সরকারের একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করাই উচিত। যদিও তারা মানুষের দ্বারা নির্বাচিত একজন বিধায়ক এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ে তাদের উপস্থিতি এবং সহযোগিতা একান্তভাবেই কাম্য, কিন্তু সততার প্রশ্নে তারা কিন্তু একটা প্রশ্নচিহ্ন কিন্তু নিজেদের বুকেই ঝুলিয়ে রেখেছেন। অর্থাৎ তারা সৎ না অসৎ, এই জিনিসটা কিন্তু আগে যাচাই করে দেখতে হবে। আগে যাচাই করে দেখতে হবে তিনি যে কেন্দ্র থেকে ভোটে জিতে এসেছেন সেই অঞ্চলের মানুষের ওই পার্টিকুলার বিধায়কের প্রতি কোনো ক্ষোভ জমা আছে কিনা, বা তারা স্বতঃস্ফূর্তভাবেই ওই মানুষটিকে ভোট দিয়েছেন কিনা, সেটা কিন্তু একটা ভেবে দেখার দরকার আছে। আজ আরও একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম যে এতকাল তো আমরা গরু চুরি, কয়লা চুরি, চাকরি চুরি, এসব চুরি শুনেছি, নদী চুরি কখনো শুনেছেন? আজকে সেটাও দেখলাম। শওকত মোল্লা, যাকে নিয়ে প্রচুর জনপ্রিয় প্যারোডি গান তো এখন বাজারে চলছে, সেই শওকত মোল্লার ভাই একটি মাফ করবেন, শওকত মোল্লার ভাইও করেছেন, আবার তার ছেলে তো একটা বিশাল কি বলবো বিলাসবহুল একটা ক্যাফে করেছেন, এবং তার ভাই একটা হোটেল তৈরি করছেন। যদিও সেই হোটেলটা এখনও তৈরি হয়নি, বাট অনেকাংশেই তৈরি হয়ে গেছে, 70% প্রায় তৈরি হয়ে গেছে। সেটা একটা নদীর চরে তারা তৈরি করেছেন এবং সম্পূর্ণ বেআইনিভাবে, এবং সেটা তৈরি করার ফলে নদীর গতিপথটাই পরিবর্তন হয়ে গেছে। অবস্থাটা বুঝুন। আমাদের প্রশাসন, যে প্রশাসন 15 বছর ধরে বিস্তর আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে এসছে, তারা বিভিন্ন অর্থনৈতিক সুযোগ সুবিধে দিয়ে এসেছে, সেই প্রশাসন কি চোখ বন্ধ করেছিল, না তারা কিছুই জানতেন না, বা তারা জেনেও না জানার ভান করেছেন? কোনটা? আজকে এটাও এই খবরটাও সামনে এলো যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা সেক্টরে, সেটা হচ্ছে আপনার ছাতনা সেক্টর, হ্যাঁ ঠিকই বলছি, ছাতনা সেক্টরে, সেইখানে একজন তৃণমূলেরই কর্তা ব্যক্তি, তিনি, তার নাম হচ্ছে শঙ্কর চক্রবর্তী, যতদূর মনে পড়ছে, হ্যাঁ শঙ্কর চক্রবর্তী, তিনি সেই বিশ্ববিদ্যালয়ের প্রিমাইসেসের মধ্যেই তার নিজের একটা সম্পত্তি বা নিজের একটা ফার্ম হাউস তৈরি করেছিলেন, যেখানে তিনি বিশ্ববিদ্যালয়ের টাকাতেই নিজস্ব একটা খামার তৈরি করেছিলেন। পুকুরে তার মাছ চাষ হতো, এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য এবং চাষিদের দেওয়ার জন্য যে সমস্ত বীজ এবং অন্যান্য চাষের সামগ্রী যেগুলো আসতো, সেইগুলো তিনি নিজের কাজের জন্য, নিজের কাজে ব্যবহারের জন্য তিনি সেগুলো রেখে দিতেন। তিনি সেগুলোকে চাষিদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে দিতেন না। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের ঘরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুতের খরচে তার পোলট্রি ফার্ম চলতো। বুঝতে পারছেন দুর্নীতিটা কোথায় চলে গেছিল? যেদিকেই চোখ দেবেন সেদিকেই দুর্নীতি। অর্থাৎ আমার সহকর্মীটা এতদিন ঠিকই বলেছিল যে আপনি যদি তার কাছ থেকে কোনো সুযোগ সুবিধা নাই পাবেন, আপনি এতদিন এই চুরিটাকে সমর্থন করছিলেন কি করে? হ্যাঁ, অভয়ের জন্য আমরা রাস্তায় নেমেছিলাম, কিন্তু এই চুরিগুলো প্রতিরোধ করতে তো আমরা রাস্তায় নামিনি। আমরা সত্যিই কি ঘুমাচ্ছিলাম? আমাদের একজন দায়িত্ববান নাগরিক হিসেবে এই প্রশ্নটা কিন্তু আমাদের এখন প্রত্যেককে করতে হবে, কি এতকাল কি আমরা ঘুমোচ্ছিলাম? তাহলে একটাই কাজ করতে হবে, আমাদের চোখ কানকে আরও খোলা রাখতে হবে, আমাদের আরও সজাগ থাকতে হবে, আমাদের দেখতে হবে যেন কেউ কোনোভাবে প্রতারিত না হন। এই সরকার যেসব প্রতিশ্রুতি দিয়ে এসেছে, ক্ষমতায় এসেছে, সেই সব প্রতিশ্রুতি যাতে অক্ষরে অক্ষরে পালন হয়, সেই জন্য আমাদের সদা সর্বদা সজাগ থাকতে হবে। আমাদের দেখতে হবে যেন আমরা আর প্রতারিত না হই, বাঙালি হিসেবে যেন আমাদের কখনো মাথা হেট না হয়।
আমরা যেন আবার আমাদের যে ঋত গৌরব যেটা ছিল সেটা যেন আমরা পুনরুদ্ধার করতে পারি। আমরা যেন আমাদের পরবর্তী প্রজন্মের কাছে একটা স্বচ্ছ, একটা একটা সুগঠিত একটা সমাজ আমাদের দিয়ে যেতে পারি, যেখানে তারা সুস্থভাবে বেঁচে থাকবে। তাদেরকে তাদের গায়ে কোনোদিনও চোর তকমাটা যেন না লাগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিশ্বস্তভাবে নিজের যত্ন নেবেন। আর আমার মতামতের সঙ্গে যদি আপনারা একমত থাকেন তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। কারণ আপনাদের এক একজনের সহযোগিতা বা আপনাদের এক একজনের সাহচর্য আমাকেও সাহস যোগাবে ভবিষ্যতে এই ধরনের আরও কিছু বক্তব্যকে সবার সামনে তুলে ধরার জন্য। আজ তাহলে আসি, নমস্কার।